মানবজমিনের দর্শক এবং পাঠকদের স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম সাগরিক স্টেডিয়াম থেকে। আমাদের সাথে আছেন বিডি নিউজের স্পোর্টস এডিটর আরিফুল ইসলাম রনি। আমরা তার কাছ থেকে কিছু কথা জানবো। কালকের ম্যাচ নিয়ে আমরা দেখছিলাম এখানে নিউজিল্যান্ড প্র্যাকটিস করছে, বাংলাদেশ প্র্যাকটিস করে গেছে। রনি ভাই, বাংলাদেশের কালকে একটা সুযোগ আছে সিরিজটা জেতা। 2010 এবং 13 পরে কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে সিরিজ জিতেনি। দেশের মাটিতে 8টা সিরিজ চলছে, তার মধ্যে 2টা জিতেছিল, এখন একটা সুযোগ। আপনি কতটা বিশ্বাস করেন কালকে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে এবং সিরিজ জিততে পারে? যেটা উচিত। আপনি দুই দলের শক্তি সামর্থ্য যদি বিবেচনা করেন, প্লাস আমাদের ঘরের মাঠ, বাংলাদেশের অবশ্যই ম্যাচটা জেতা উচিত। এবং সেটা শুধু সিরিজ জয়ের জন্য নয়। আপনি জানেন যে আমাদের প্রত্যেকটা সিরিজে এখন সমীকরণটা হলো যে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা। আগামী বছরের বিশ্বকাপে র্যাঙ্কিং পয়েন্টসগুলো খুব দরকার। সো নিউজিল্যান্ড র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছে, তো তাদেরকে হারাতে পারলে 2টো পয়েন্ট মিলবে এখান থেকে, যেটা খুবই জরুরি বাংলাদেশের জন্য। সামনে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা আছে, অস্ট্রেলিয়া র্যাঙ্কিংয়ের 3 নম্বর, তারপরে ইন্ডিয়ার সঙ্গে খেলা আছে র্যাঙ্কিংয়ের 1 নম্বর। সবগুলো সিরিজ বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ সরাসরি বিশ্বকাপ কোয়ালিফাই করার জন্য। সো সেখানে আমি মনে করি যে সেই সমীকরণ মাথায় রেখেও বাংলাদেশকে জিততে হবে। আর নিউজিল্যান্ড আসলে যে টিম পাঠিয়েছে, সেখানে বাংলাদেশের জেতাটা আসলে মানে আবশ্যিক বলে আমি মনে করি। যে টিম পাঠানো মানে তারা একদম দুর্বলতা না, নিউজিল্যান্ড ক্রিকেটের গভীরতা অনেক। আমরা দেখেছি গত কয়েক বছর বিভিন্ন সময়। ইনফ্যাক্ট তারা গত জানুয়ারিতে যখন ভারতের সিরিজ জিতে এলো, তখনও তাদের বেস্ট টিম ছিল না, কি ক্যাপ্টেন ছিল না, কয়েকজন ছিল না। তারপরেও আপনার সেরা টিম থাকলে যেরকম হতো, নিউজিল্যান্ডের সেরা 16-17 জন ক্রিকেটার এখানে নাই, তো তারা থাকলে যেরকম হতো তার সাথে ডেফিনেটলি এটা অনেক তুলনামূলক সহজ হওয়ার কথা। তো সেই দিক থেকে সবকিছু বিবেচনায় সিরিজটা বাংলাদেশের অবশ্যই জেতা উচিত। আমরা জানি এই সিরিজটা জিতলে বাংলাদেশের র্যাঙ্কিং এ চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে রেটিং পয়েন্টটা বাড়তে পারে। অবশ্যই গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্টটা বাড়া, 4 বা 5 যাই বাড়ুক, সেটা সামনে কাজে আসবে সিরিজগুলিতে। বাংলাদেশ কি যেভাবে আগাচ্ছে, বাংলাদেশের যে খেলা দেখছেন ওয়ানডেতে, সামনে 2027-এ যে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটার জন্য যে র্যাঙ্কিংয়ে থাকা উচিত, সেটা কি পারবে এইভাবে আগে থাকবে? বাংলাদেশের যে খেলার যে প্যাটার্ন এখন, না, একটু ইমপ্রেসিভ ব্যাপার হলো যে গত 2টো সিরিজ বাংলাদেশ জিতেছে, জয়ের পর কিন্তু র্যাঙ্কিংয়ে 10 থেকে 9 উঠে এসেছে। এই সিরিজটা জিততে হয়তো র্যাঙ্কিং উন্নতি হবে না, কিন্তু রেটিং পয়েন্টগুলো যোগ হবে। এবং যেটা একটু আগে বললাম যে বাংলাদেশের সামনে খুব গুরুত্বপূর্ণ 2টো সিরিজ আছে, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সঙ্গে। দুটোতে যদি বাংলাদেশ মানে ম্যাচ জিততে পারে, ম্যাচ জিতলেও রেটিং পয়েন্ট বাড়বে। সো আমি মনে করি যে বাংলাদেশ আছে, পথে আছে। তাদের সঙ্গে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জিততে পারবে কিনা সেটা সময়ই বলবে, কিন্তু বাংলাদেশ ওই সরাসরি জায়গা করে নেওয়ার যে চ্যালেঞ্জ, সেটার জয়ের পথে আছে বলে আমি মনে করি, যদি এইভাবে বাংলাদেশ পারফর্ম করে যেতে পারে। যে টিম নিয়ে প্রায় কথা হয়, সৌম্য সরকারের আশা নিয়ে অনেক কথা হলো। আমাদের নতুন নির্বাচক প্রধান হয়েছে হাবিবুল্লাহ সুমন, আরো নির্বাচক তাদের সাথে আছেন, সবাই মোটামুটি সবাই নতুন। নির্বাচকরা যেভাবে আগাচ্ছে, কিছুদিন আগে যে প্রথম প্রেস কনফারেন্স ছিল হাবিবুল্লাহ সুমনের, সে কিন্তু প্রথম বলেছিল যে আমরা ম্যাচ বাই ম্যাচ আগাবো, বিশ্বকাপ নিয়ে ভাবনা। পরে কিন্তু বলেছে 6 মাস আগেই তারা বিশ্বকাপের আগে একটা টিম রেডি করতে চায়। এই যে পরিকল্পনাটা অন্তত 6 মাস আগে থেকে বিশ্বকাপের যে মানে টিম নিয়ে পরিকল্পনা থাকা, এটা কতটা গুরুত্বপূর্ণ এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। আপনার নতুন নির্বাচক কমিটি এই মাসের মতো দায়িত্ব নিয়েছে। তাদের জন্য এখনই তাদের দিকে আঙুল তোলা একটু কঠিন, বাট আমি সিস্টেমটা দেখতে চাই। বাংলাদেশে তো আসলে এটা থাকে না, মানে একটা প্যাটার্ন থাকে না, ঠিক আছে? এবং যখন কোনো ডিসিশন নেওয়া হয়, সেই ডিসিশনের পিছনে হয়তো সুদূর প্রসারী কোনো ভাবনা কিংবা গভীর ভাবনা, সেগুলো অনেক সময় আমরা দেখি না। তো আশা করবো যে এই নির্বাচক কমিটি সেই কাজগুলো করবেন। এবং যেটা সুমন ভাই বলেছেন, হাবিবুল বাশার সুমন আমাদের চিফ সিলেক্টর, তিনি যেটা বলেছেন যে ওয়ার্ল্ড কাপের একটা বেশ লম্বা সময় আগে যাতে টিমটা সেটেল হয়ে যায় এবং ওই টিমটা কন্টিনিউয়াস খেলবে। তো আমি আশা করি যে তারা সেটা করতে পারবেন আগামী বছরের শেষ দিকে ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, অক্টোবর-নভেম্বরে। তার আগে যথেষ্ট সময় আছে এখনো পর্যন্ত। বাংলাদেশের যে জায়গাগুলোতে বাংলাদেশের ঘাটতি আছে, ডেফিনেটলি ধরুন ব্যাটিংয়ে টপ অর্ডারে তানজিদ তামিম রিসেন্টলি ভালো করছেন, কিন্তু তার পার্টনার এখনো পর্যন্ত সেট না। আপনার মিডল অর্ডারে দেখা যাচ্ছে অপশনস খুব কম, খুব বেশি অপশনস নাই। লেট মিডল অর্ডারে যদি আপনি ধরেন যে আমাদের খুব ভালো ফিনিশার সেরকম কেউ নাই, অনেকে ট্রাই করানো হয়েছে, এর মধ্যে আফিফ খেললেন, চলে গেলেন। তো এই যে ব্যাপারগুলো আছে, একদম পেস বোলিং অলরাউন্ডার লাগবে আপনার ওয়ার্ল্ড কাপের জন্য। ওয়ার্ল্ড কাপ তো সাউথ আফ্রিকায় হবে, সাউথ আফ্রিকা জিম্বাবুয়েতে, সেখানে আপনার পেস বোলিং অলরাউন্ডার লাগবেই একজন। সো এই ব্যাপারগুলো আমি আশা করি যে এই টুর্নামেন্ট সিরিজগুলোতে তারা মানে সলভ করার চেষ্টা করবেন। এবং সেটা যথেষ্ট পরিমাণে সেটার পিছনে চিন্তা ভাবনা থাকে। জাস্ট ওকে আনলাম তো ওকে খেলালাম সেটা না, স্পেসিফিক তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ, এই প্লেয়ারকে আমার ওয়ার্ল্ড কাপের জন্য আমার মনে হয় যে তাকে আমরা রেডি করতে পারি। সেই প্লেয়ারকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে পর্যাপ্ত সুযোগ দেওয়া, যাতে বিশ্বকাপের ওই 6 মাস আগে 8 মাস আগে মোটামুটি তারা রেডি হয়ে যেতে পারে। রবি, আপনি নিজেও জানেন, এত বছর ধরে সাংবাদিকতা করেন, বাংলাদেশে মাঠের ক্রিকেটের চেয়ে বাইরের নিয়ে আলোচনা অনেক বেশি। বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা আছেন তামিম ইকবাল খান।
বোর্ড নিয়ে আলোচনা অনেক খুশি হন অনেকেই। তামিম সভাপতি হয়ে এসেছেন, অ্যাডক কমিটির সে প্রধান, সামনে নির্বাচন করবে, নির্বাচনে তার একটা সম্ভাবনা আছে আবারও সভাপতি হওয়ার। তো এই যে তামিম ইকবালের সভাপতি হওয়ার সম্ভাবনা এবং বর্তমানে সে দায়িত্ব পালন করছেন তার প্রেসিডেন্টের এই শহরে ক্রিকেটটা কিন্তু অনেকটাই মৃতপ্রায়, আপনি জানেন। 5ই আগস্টের পর থেকে বা এইখানে কোনো ক্রিকেট হচ্ছে না, ঘরোয়া লিগ হচ্ছে না। আপনি কি বিশ্বাস করেন যে প্রেসিডেন্ট এখান থেকে এই ক্রিকেটের পুনর্জাগরণটা শুরু করতে পারবে তার নিজের ঘর থেকে? বাংলাদেশ তো অনেক বড় জায়গা, নিজের ঘর থেকে তাকে উচিত কিনা এই ক্রিকেটটাকে আবার জাগিয়ে তোলা? উচিত তো, আইডিয়ালি সেটাই উচিত। এমনিতে শুধু নিজের শহর না, আপনি চাইবেন যে সব জায়গাতেই রেগুলার খেলা হোক, রেগুলার লিগগুলো হোক। বিভিন্ন জায়গায় লিগ হয় না। ঢাকার আশেপাশে অনেক জেলাতেও আপনার গাজীপুর, মুন্সিগঞ্জ রেগুলার হয়তো লিগ সব জায়গায় হয় না। তো এগুলো তো করা উচিত। বাট যখন আপনি চট্টগ্রামের আকরাম খান ছিলেন, চট্টগ্রামের তামিম, সো ডেফিনেটলি চট্টগ্রামের মানুষের বা চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে একটা দাবি তো তার কাছে থাকবেই। এখন এই যে ইন্টারিম সময়টা অ্যাডক কমিটিতে তিনি যখন আছেন, এই সময়টা আমি জানি না কতটুকু করা সম্ভব। খুব কম সময়, তিনি হয়তো আগামী জুন মাসের মধ্যে আবার বিসিবি নির্বাচনটা দিয়ে দিবেন, জুন মাসের 2 সপ্তাহের মধ্যে, প্রথম 2 সপ্তাহের মধ্যে। এর মধ্যে আমি জানি না যে এখন তো ক্রিকেট সিজন না, কিন্তু যদি তিনি আবার আসতে পারেন ডেফিনেটলি সেটা একটা দাবি থাকবে। তাই নিজেও বিভিন্ন সময় কিন্তু চট্টগ্রামে খেলা নিয়ে বেশ সোচ্চার ছিলেন যে চট্টগ্রামে খেলা ঠিক মতো হচ্ছে না, স্পেশালি মাঠের অভাব। এটা একটা মানে বড় তিনি সবসময় বলতেন এই অভিযোগটা যে চট্টগ্রামে তারা যখন বেড়ে উঠেছেন খেলার অনেক জায়গা ছিল, এখন সেই জায়গাগুলো খুব সংকুচিত হয়ে পড়েছে। স্পেশালি আপনার এম এ আজিজ স্টেডিয়ামের বাইরে যে আউটার ছিল, সেই আউটারেই কিন্তু তামিমরা খেলে বেড়ে উঠেছেন। এখন সেখানে আর খেলার অবস্থা নেই। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় একাডেমি যারা যেগুলো আছে, যেমন আফতাব যখন ছিলেন এখানে, এখন তো দেশে বাইরে গেছেন, আফতাব যখন ছিলেন তিনি একাডেমি চালাতেন, সেই একাডেমি চালানোর জন্য মাঠ পেতেন না আর কি। সো আমি আশা করবো যে এই ব্যাপারগুলো তামিম সলভ করবেন, ডেফিনেটলি মাঠের ব্যবস্থা করবেন। কিভাবে করবেন জানি না, ডেফিনেটলি তার কাছে সেই দাবিটা থাকবে। এবং লিগ যাতে রেগুলার হয়, খেলা যাতে চলতে থাকে, বিভিন্ন শুধু ডিস্ট্রিক্ট লিগ না, বিভাগীয় লিগ না, আরো আপনার তৃণমূল পর্যায়ে আরো অনেক কিছু, আরো যত টুর্নামেন্ট করা যায়, এই ব্যাপারগুলো ডেফিনেটলি তামিমের একদম ফার্স্ট হ্যান্ড, তার নিজের হাত মানে একদম সামনে থেকে দেখা উচিত। আপনি রনি ভাই খুব সাফারার আমরা ক্রিকেট অপারেশন বিভাগটা নিয়ে, যে কখনোই এখানে আমরা সন্তুষ্ট হতে পারিনি। এবার এরকমই কোনো ক্রিকেট অপারেশনে কাউকে রাখা নেই, তামিম নিজেই দেখতেন বিষয়টা। সামনে কি হবে জানি না, সামনে নতুন নির্বাচিত উপর আসলে কে দায়িত্ব নেবেন। তামিম ইকবাল খানের কাছে এই জায়গাটাতে, এই অপারেশনস বিভাগটাকে নিয়ে, বিশেষ করে আপনার বিশ্বকাপের আগে যেমন আমরা একটা বিশৃঙ্খলা দেখি, ম্যাচের আগে কোনো একটা বড় আসরের আগে আমরা টিমগুলো নিয়ে বিশৃঙ্খলা দেখি, নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা দেখি, সবকিছু নিয়ে এই ক্রিকেটটা আসলে কতটা মুখ্য হওয়া উচিত? মাঠের ক্রিকেট মাঠের বা যে নির্বাচন এইসব বাদ দিয়ে ক্রিকেটটা কতটা মুখ্য হওয়া উচিত? হ্যাঁ, টাইম যতদিন আছেন এখানেই, মানে এই লম্বা সময় থাকুক বা সংক্ষিপ্ত সময়, ডেফিনেটলি মাঠের ক্রিকেট যাতে উপকৃত হয় সেটা তো আমরা সবাই চাইবো। সেটা আরো একটা বড় কারণ হলো যে তিনি একদমই রিসেন্ট ক্রিকেটার। হ্যাঁ, মানে এর আগে যারা ছিলেন, ফারুক ভাই ছিলেন, বুলবুল ভাই ছিলেন, তারা তো তাদের সময় থেকে ক্রিকেটটা বেশ এগিয়ে গেছে। তার মানে আমি বলছি না তারা জানতেন না, ডেফিনেটলি জানতেন, কিন্তু তামিমেরও একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সটা আছে। তিনি এই সময়ের ক্রিকেটের দাবিটা জানেন, ড্রেসিং রুমের দাবিটা জানেন, ক্রিকেটারদের সাইকোলজি বোঝেন, তাদের সঙ্গে তার রেগুলার যোগাযোগ এখনো আছে, তখন তো ছিলই। তো সবকিছু মিলিয়ে ডেফিনেটলি আমি এই জায়গাটায় পরিকল্পনা চাপ দেখতে চাইবো। একটা ভালো ব্যাপার যে এর মধ্যে এই যে ব্যাপারগুলো বেশি নাড়াচাড়া হয় সেগুলো তিনি নিজের হাতে রেখেছেন। ক্রিকেট অফিসটা আপাতত লম্বা সময় যিনি আসবেন তারও হবে আসলে মূল দায়িত্ব ওয়ার্ল্ড কাপের জন্য দল ঘোষণা। দেখুন, এর আগে যিনি ক্রিকেট অফিসার ছিলেন নাজমুল আবেদিন ফাহিম, তিনি বুলবুল ভাই যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, আমি বলবো একটা বড় ব্লান্ডার তারা করে গেছেন। সেটা হলো যে ক্যাপ্টেন্সিতে নেই ওয়ানডে যে প্রক্রিয়া, বুলবুল ভাই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর কয়েকদিন পরেই ফাহিম ভাই, বুলবুল ভাই যে প্রক্রিয়ায় শান্তকে সরালেন, মিরাজকে ক্যাপ্টেন করলেন, এটা মিরাজকে ক্যাপ্টেন করা দেবে না, আমি প্রক্রিয়াটার কথা বলছি। সেটা একটা বড় ব্লান্ডার ছিল, মানে হুট করেই আউট অফ দ্য ব্লু, কোনো কিন্তু কারণ ছিল না। সত্যিকার অর্থে শান্তর ক্যাপ্টেন্সিতে দল ভালো করছিল, তিনি মোটামুটি ভালো করছিলেন, পারফরমেন্স খুব ভালো করছিলেন, মোটামুটি খুব ভালো পারফরমেন্স তার ছিল অ্যাজ এ ব্যাটসম্যান। কিন্তু হুট করে সরানো হলো। প্লাস আবার কয়েকদিন আগে আমরা দেখলাম ফাহিম ভাইরা যাওয়ার কিছুদিন আগে আবার মিরাজের ক্যাপ্টেন্সি মেয়াদ বাড়ানো হয়েছে বিশ্বকাপ পর্যন্ত। সেটা নিয়েও একটা প্রস্তাবিত প্রক্রিয়াটা, কারণ হলো যে তার আপনার জুন মাস পর্যন্ত তার কিন্তু মেয়াদ ছিল এমনি, মিরাজের ক্যাপ্টেন্সি মেয়াদ হুট করে বাড়ানো হলো। এই জায়গাগুলোতে আমি দেখতে চাইবো যে যথেষ্ট পরিকল্পনা এবং পেশাদারিত্বের ছাপ যাতে থাকে, সেটা তামিম দায়িত্বে থাকুক বা যেই থাকুক ক্রিকেট অফিসের দায়িত্বে, এই জায়গাগুলোতে থাকবে। এবং ওয়ার্ল্ড কাপের জন্য তাদের একটা সুপরিকল্পনা থাকবে। ক্রিকেট অফিসের মূল কাজটা আসলে জাতীয় দল এবং এই আশেপাশে সংক্রান্ত। সো ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, আপনি ওই কন্ডিশন ওয়াইজ কোন ধরনের উইকেট থাকবে, এই ব্যাপারগুলো খুঁটিনাটি বিশ্লেষণ তারা করবেন এবং দলকে যাতে সেভাবে প্রস্তুত করেন, সেই চাওয়াটা আমার থাকবে। আমরা প্রেসিডেন্টের শহরে দাঁড়িয়ে আছি। আপনি ধরেন সাংবাদিকতা করতে করতে মানুষের পালসটা জানেন, এই মানুষের আবেগটা জানেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে কি। এটাই আমার শেষ প্রশ্ন আপনাকে নিয়ে।
তো আপনার চোখে রোদ লাগছেন দেখছি। এই জায়গাটা থেকে মানুষের যে দাবিটা, আপনি কি তামিম ইকবালকে সরাসরি বলবেন যে আসলে বাংলাদেশের মানুষ স্পেসিফিক কি চায় বাংলাদেশ ক্রিকেট থেকে? আপনি এতদিনে কি দেখেছেন, মানুষের চাওয়াটা কি? না দেখুন, এটা চাওয়ার তো শেষ নাই। বলতে গেলে বাংলাদেশ ক্রিকেটে এত কিছু আছে, আপনার উন্নতির জায়গায় এত কিছু আছে, মানে একটা দুটো বলে শেষ করা যাবে না। ডেফিনেটলি মানে তামিম এমন 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 জায়গাটা আছে, তাকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে অলরেডি অনেক প্রশ্ন উঠছে। তো তামিমের জন্য চ্যালেঞ্জটা হিউজ। তো তাকে কিন্তু আসলে মানে পান থেকে চুন খসলেও কিন্তু তাকে নিয়ে তার দিকে আঙুল উঠবে। তো তাকে সবকিছু একদম পিন পয়েন্ট ঠিকঠাক করতে হবে। তো আমি আশা করবো যে তিনি সবকিছু করবেন ক্রিকেটের জন্য, ক্রিকেটের স্বার্থে, এবং ওই কাজ দিয়েই কিন্তু সবকিছু জবাব দেওয়া সম্ভব। তিনি যদি সেই জবাবগুলো দিয়ে থাকেন, এর মধ্যে তিনি বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছেন, বাট এগুলো আসলে খুব ছোট ছোট ব্যাপার, অনেক বড় 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 ব্যাপারে তার কাজ করা আছে। তো আশা করি তিনি সেই কাজগুলো করবেন যেগুলো আসলে ক্রিকেটের উপকার হবে এবং ক্রিকেটের প্রতি মানুষের বিশ্বাসটা ফেরাবে। হ্যাঁ, ওই যে ভালোবাসা, তারা যখন প্রাইমে ছিলেন ওই সময় মানুষের মনে যে আবেগ, যে ভালোবাসাটা ছিল, আস্থার জায়গাটা ছিল, দলটাকে ওন করতো যে আমার দল, সেই জায়গাটা এখন একটু ঘাটতি আছে। ওই মানুষের সঙ্গে, ক্রিকেট ফলোয়ারদের সঙ্গে এই দলের একটা ঘাটতির জায়গা তৈরি হয়েছে, দূরত্বের জায়গা তৈরি হয়েছে বলে আমি মনে করি। তো তামিম যতদিন আছেন আমি চাইবো যে তিনি সেই উদ্যোগগুলো নেবেন, সেই পদক্ষেপগুলো নেবেন, যাতে মানুষ আবার সেই কানেক্টেড ফিল করে, দলের সঙ্গে সম্পৃক্ত ফিল করে, আমার দলটা আমার, সেই যে অনুভূতি, যে ওন করা, সেটা যাতে তিনি ফিরিয়ে আনেন। দর্শক, আমরা মাঠের ক্রিকেট নিয়ে শুরু করেছিলাম, শেষ পর্যন্ত এই ক্রিকেটের প্রত্যাশাটা নিয়ে আবার এই শেষ করছি। কারণ ক্রিকেট হচ্ছে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। মানুষ চায় আমরা ক্রিকেটটাকেই নিয়ে থাকি, এবং প্রেসিডেন্টও এই ক্রিকেটের মধ্যে মানুষকে ফিরিয়ে আনবে, মানুষকে আবেগটা আবার ফিরিয়ে আনবে, সেই প্রত্যাশা। স্টেডিয়াম থেকে আমি ইসতিয়াক পারভেজ, আমাদের সাথে ছিলেন আরিফুল ইসলাম রনি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।